সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমরা মূলত সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য এখানে হাজির হয়েছি। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমরা সাম্প্রতিক আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে বেশ কয়েকটি সেশন আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি। ভারত শাসিত যে কাশ্মীর রয়েছে সেখানে সশস্ত্র ব্যক্তিদের হামলার কারণে ২৬ জন পর্যটক শহীদ হয়েছে। সেই জন্য এটা মূলত ভারত শাসিত যে পহেলগ্রাম, কাশ্মীরের পহেলগ্রামে যে হামলা, সে হামলাকে কেন্দ্র করে পাকিস্তান এবং ভারতের মধ্যে বিভিন্ন ধরনের উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং উত্তেজনা সৃষ্টি হওয়ার কারণে কিন্তু ভারত এবং পাকিস্তান তাদের মধ্যে বিভিন্ন ধরনের যে চুক্তি রয়েছে সেগুলো কিন্তু তারা বাতিল করেছে এবং এই চুক্তি বাতিল হওয়ার কারণে কিন্তু দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বিভিন্ন ধরনের অচলাবস্থা, কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়েছে। তো পাকিস্তান ভারতের সাম্প্রতিক উত্তেজনা এবং কূটনৈতিক টানাপোড়েন বাংলাদেশ এবং অন্যান্য রাষ্ট্রের জন্য করণীয় কী সে বিষয়ে আলোচনা করার জন্য আমি মোহাম্মদ হাবিবুর রহমান আপনাদের সাথে হাজির হয়েছি। গত একটি সেশনে আমরা সিমলা চুক্তি বাতিলের ফলে বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতের ইতিহাস যে ধরনের পরিবর্তন এবং বাক সৃষ্টি হয়েছে আমরা সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকেও সিমলা চুক্তি এবং যুদ্ধবন্দির উপরে একটু আলোকপাত করে আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোকপাত করব। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে ভারতের হাতে প্রায় 93,000 পাকিস্তানি সৈন্য বন্দী হয় এবং এই যে ঘটনাটা সেটা বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি, যুদ্ধবন্দী এবং যুদ্ধাপরাধীদের যে বিচার রয়েছে সেটা নিয়ে একটা প্রাসঙ্গিক বিষয় হয়ে দাঁড়িয়ে যায় এবং স্বাধীনতোত্তর বাংলাদেশ গ্রন্থের লেখক এবং প্রথিতযশা অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তার বইয়ের 10ম অধ্যায়ে তিনি উল্লেখ করেছেন যে পাকিস্তানের প্রায় 93,000 যুদ্ধবন্দী তখন ভারতে আটক ছিল। এটা জাতিসংঘ এবং প্রধান যে ওই সময়ের রাষ্ট্রগুলো রয়েছে তাদের যে আমরা বাংলাদেশ স্বীকৃতি অর্জনের পথে এই ঘটনাটা সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হিসাবে বিবেচিত হয়। সেজন্য বাংলাদেশ এবং পাকিস্তান সরকার যুদ্ধবন্দী এবং যুদ্ধাপরাধের যে বিচার সে বিষয়টি বিভিন্ন যুক্তি এবং রাজনৈতিক ইস্যুতে সেই বিষয়টাকে তারা রূপান্তরিত করে। যেমন পিনাকি এক জায়গায় তার বইতে উল্লেখ করেন যে 1972 খ্রিস্টাব্দের ডিসেম্বর থেকে 1973 খ্রিস্টাব্দের মার্চ পর্যন্ত নির্বাচন প্রচারণকালীন সময়ে গোটা সময়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দ প্রতিটি জনসভায় পাকিস্তানি বাহিনীর উপর বর্বরতার সমুচিত জবাব দেওয়ার যে প্রতিশ্রুতি উচ্চারণ করে জনগণকে ভোট পাওয়ার জন্য তাদের ভাবাবেগকে কাজে লাগানোর চেষ্টা করেন। অন্যদিকে অর্ধভগ্ন, বিধ্বস্ত ও মনোবলহীন পাকিস্তানি সেনাবাহিনীর নিয়ন্ত্রণ তৎকালীন প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টোর হাতে ন্যস্ত হয়। তিনি তখন পৃথিবীর শক্তিশালী জাতিসমূহকে এই বলে বোঝার চেষ্টা করেন যে সর্বশক্তি নিয়োগ করেছিলেন যে পাকিস্তান সৈন্যদের আটক রাখার কিংবা তাদের বিচার করার যে অধিকার সেটা ভারতের নেই। তার মতে ভারত নিজেই ছিল আক্রমণকারী একটা দেশ। পাকিস্তানের সেনাবাহিনী কেবল সার্বভৌম দেশের অবিচ্ছেদ্য একটি অংশের বিদ্রোহ দমন করার জন্য তার প্রদত্ত আদেশ পালন করছিল মাত্র। সেজন্য এই পাকিস্তান তার সংবিধান তখন বাংলাদেশকে, পাকিস্তানের যে ওই সময়ের যে সংবিধান ছিল সেটার মধ্যে বাংলাদেশকে একটি ভৌগোলিক সীমানাভুক্ত অংশ বলে দাবি করে আসছিল। তাদের নিজেদের ভৌগোলিক সীমানাভুক্ত অংশ দাবি করে আসছিল। তারা কিন্তু বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি সে পর্যন্ত। আবার এদিকে বাংলাদেশ সরকার পাকিস্তানি সৈন্যদের বিচার করার জন্য বাংলাদেশ ফেরত পাঠানোর বারবার ভারতের কাছে অনুরোধ জানিয়ে আসছিল, যেহেতু সৈন্যগুলো সেখানে অবস্থান করছিল। এদিকে বন্দি পাকিস্তানি সেনাদের ফিরিয়ে দেওয়ার জন্য ভারতের উপর আন্তর্জাতিক চাপ যেমন বৃদ্ধি পাচ্ছিল তেমনি বাংলাদেশও অনুরোধ করছিল এটাকে ফিরিয়ে দেওয়ার জন্য। তবে এক্ষেত্রে যুক্তি ছিল যে পাকিস্তানের ভূখণ্ড থেকে পাকিস্তানি সৈন্যদের আটক করেছে ভারত, যেহেতু পাক বাহিনী ভারতের তাদের পক্ষে বন্দি করার কোনো যুক্তি নেই বলে এটা পাকিস্তান ওই সময় দাবি উত্থাপন করছিল। এটা স্বতঃসিদ্ধ বিষয় যে সাধারণভাবে যুদ্ধের পর যুদ্ধরত যে পক্ষগুলো থাকে তারা দ্রুত একটা শান্তি চুক্তি করে এবং এটা আধুনিক দুনিয়ার এবং কূটনৈতিক একটা রীতি। নানা কূটনৈতিক তৎপরতার পরে ইন্দিরা গান্ধী তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী এবং জুলফিকার আলী ভুট্টো 1972 খ্রিস্টাব্দে জুন মাসের 28 তারিখ থেকে জুলাই মাসের 2রাই
জুলাই পর্যন্ত তারা সিমলায় অনুষ্ঠিত শীর্ষ একটা বৈঠকে অংশগ্রহণ করেন। এটা আমরা আমাদের আগের সেশনে উল্লেখ করেছি, সেটা মূলত ছিল হিমাচল প্রদেশের রাজধানী। এবং ওই বৈঠকে দুদেশের মধ্যে স্থগিত যে সকল যোগাযোগ রয়েছিল পুনর্বহাল সহ তাদের সকল বিরোধ নিষ্পত্তিতে শান্তিপূর্ণ উপায়ে পথ অনুসরণের সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনার সময় যদিও আনুষ্ঠানিকভাবে যুদ্ধবন্দী তথা প্রিজনার্স অফ ওয়ার সংক্রান্ত কোনো প্রশ্ন উত্থাপিত হয়নি, তবুও জনমনে এ ধারণা বদ্ধমূল হয়ে যায় যে সিমলা চুক্তি ছিল পাকিস্তান যুদ্ধবন্দীদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে প্রথম পদক্ষেপ। বৈঠক শেষে যুদ্ধকালে ভারত কর্তৃক অধিকৃত পাকিস্তানের 600 বর্গ কিলোমিটার এলাকা ফেরত নিয়ে ভুট্টো তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো বেশ প্রফুল্ল চিত্তে দেশে ফিরে যান। তৎকালীন নামকরা বিভিন্ন ধরনের পত্রিকা যেমন স্টেটমেন্ট, টাইমস অফ ইন্ডিয়া, এক্সপ্রেসের মতে প্রভাবশালী যে ভারতীয় দৈনিক পত্রিকাগুলো রয়েছে তারা যুদ্ধবন্দী প্রশ্নে তৎকালীন ভারত সরকারের অবস্থানের বিপরীত অবস্থান নেয়। তাদের অভিযোগ হলো যে পাকিস্তান যুদ্ধবন্দীদের ছেড়ে না দিয়ে এবং বাংলাদেশের দাবি অনুযায়ী যুদ্ধাপরাধীদের আটক রেখে ইন্দিরা সরকার অন্যায় করছে। তাদের দাবি বাংলাদেশ অখুশি হোক তাতে কোনো ক্ষতি নেই, যুদ্ধবন্দীদের ছেড়ে দিয়ে পাকিস্তানের সঙ্গে অবিলম্বে সম্পর্ক ভালো করতে হবে, অর্থাৎ কূটনৈতিক সম্পর্কটা ভালো করার জন্য তারা জোর আরোপ করেছে। ভারতের রাজনীতিবিদদের মতে পার্লামেন্ট সদস্য যেমন পিলু আহমেদ, তার একটা নামকরা বই আছে জুলফি মাই ফ্রেন্ড, তিনি এই পিলু মোদি এবং বিরোধী দলের নেত্রী তারকেশ্বরী সিনহা, ভারতের কমিউনিস্ট নেতা ইন্দ্রজিৎ গুপ্ত এই মত সমর্থন করেন। আবার ভারতের সরকারের একটি অংশ তারা মনে করেন, যার অন্যতম ছিলেন ভিপি ধর, তিনি মনে করেন যে ভারতের স্বার্থে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক যেন দ্রুত স্বাভাবিক না হয় সেজন্য উদ্যোগ নেওয়া উচিত। অর্থাৎ ভারত বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক যাতে স্বাভাবিক না হয় সেজন্য কিন্তু তাদের কিছু রাজনীতিবিদ আপত্তি তোলে। এখন আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিমলা চুক্তিতে কেন বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি। এই প্রশ্নের উত্তরে এই প্রশ্নের উত্তরে এখনও অনেক রহস্যজনক এবং আজও ইতিহাসবিদ সমালোচক এটা নিয়ে অনেক সমালোচনা করেন। তবে কলামিস্ট ইবনে গোলাম সামাদ বলেন, এই সিমলা চুক্তিতে বাংলাদেশকে কেন ডাকা হয়নি সেটার কারণ তিনি উল্লেখ করেন যে জুলফিকার আলী ভুট্টোর আপত্তির কারণে মূলত সেখানে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি। অর্থাৎ ভুট্টো আপত্তি তোলেন যে 1971 খ্রিস্টাব্দের যে যুদ্ধ হয়েছে সেটা পাকিস্তান ভারতের মধ্যে, বাংলাদেশ নামে তখন কোনো রাষ্ট্র ছিল না, পাকিস্তান বাংলাদেশের সাথে কোনো যুদ্ধ করেনি, যুদ্ধ করেছে একমাত্র ভারতের সাথে। উদাহরণস্বরূপ ঢাকার রেসকোর্স ময়দানে রমনা মাঠে পাকিস্তানের পূর্বাঞ্চলের সেনাপতি লেফটেন্যান্ট জেনারেল AK নিয়াজি 16 ডিসেম্বর আত্মসমর্পণ করেন কেবল ভারতীয় সেনাবাহিনী পূর্বাঞ্চলীয় প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগৎ সিং অরোরার কাছে, এবং তিনি মুক্তিযুদ্ধের কোনো সেনানায়কের কাছে পৃথকভাবে আত্মসমর্পণ করেননি। তাই সিমলা সম্মেলনে বা সিমলা চুক্তিতে বাংলাদেশের কোনো প্রতিনিধি থাকতে পারে না বলে তারা মতামত ব্যক্ত করেন। এখন আমরা সিমলা চুক্তি নিয়ে একটু আলোচনা করব। সিমলা এগ্রিমেন্ট 1972 এর আর্টিকেল 4 এর অনুচ্ছেদে যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা ভারতের জন্য যেমন সুবিধাজনক একটা বিষয় ছিল, তেমনি তৎকালীন কাশ্মীরের জন্য 1 এবং 2 অনুচ্ছেদ এবং 4 এর অনুচ্ছেদটি খুবই হতাশাব্যঞ্জক ছিল। কারণ এই চুক্তির মাধ্যমে পাকিস্তানের কাশ্মীরের যে সমস্যাটা সেটা কিন্তু দ্বিপাক্ষিক সমস্যায় রূপান্তরিত হয়। আমরা যদি চুক্তিটার দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখব চুক্তির 4-এ বলা আছে, আমরা সেখানে ইংলিশে যে চুক্তিটা সেটার কিছু অংশ পড়ছি। যেমন আর্টিকেল 4-এ বলা আছে, in order to initiate the process of the establishment of durable peace, both the government agree that Indian and Pakistani forces shall be withdraw to their side of the international border. এটা আমরা পূর্বে উল্লেখ করেছি, অর্থাৎ আন্তর্জাতিক সীমানায় তাদের উভয়ের যে সৈন্য রয়েছে সেটা তারা প্রত্যাহার করে নেবে। তার পরবর্তীতে বলা আছে, in Jammu Kashmir the line of control resulting the ceasefire of December 17, 1971 shall be respected by both sides without prejudice to the recognized position of either side. Neither side shall seek to alter unilaterally, irrespective of mutual differences and legal interpretation. Both sides further
undertake to refrain from their trade or the use of force in violation of this line. অর্থাৎ লাইন অফ কন্ট্রোল যেটা আছে সেটা মূলত ওই বিষয়ে তারা এখানে একটা চুক্তিতে তারা উপনীত হয়। কাশ্মীর সমস্যা নিয়ে দেশি বিদেশি অনেক গবেষণাপত্র রয়েছে। আমরা এবার এই বিষয়ে কাশ্মীর সমস্যাটি নিয়ে একটু বিশদ আলোচনা করব। এখানে দেশি বিদেশি অনেক পুস্তক রয়েছে, অনেক গবেষণাপত্র রয়েছে। কাশ্মীর সমস্যা জাতিগত নিধন কর্মসূচি, অর্থাৎ সেখানে মুসলিম যে নিধন চলছে, হিউম্যান রাইটস ভায়োলেশন চলছে, সেখানে তারা স্বাধীন হতে চাচ্ছে কিন্তু ভারত সরকার সেটা হতে দিচ্ছে না। এই বিষয় নিয়ে কিন্তু অনেক ধরনের পত্রপত্রিকায়, আন্তর্জাতিক গার্ডিয়ান বলেন, আল জাজিরা বলেন, তাদের তারপর বিবিসি বলেন, তাদের বিভিন্ন প্রতিবেদনে তুলে ধরছে সেখানে যে ধরনের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এখন এই সমস্যাটা কিন্তু একটা প্রোটেক্টেড কনফ্লিক্ট বা দীর্ঘস্থায়ী একটা সমস্যায় রূপ নিয়েছে। আমরা এখানে গবেষক জুবাইদা মুস্তাফা তার একটি লেখা যেটা যে স্টোরে প্রকাশিত হয়েছে, সেখানে আর্টিকেলের নাম ছিল দ্য কাশ্মীর ডিসপিউট অ্যান্ড দ্য সিমলা এগ্রিমেন্ট। সেখানে তিনি কাশ্মীর এবং সিমলা চুক্তি নিয়ে তার বিভিন্ন বিষয় অবজারভেশন তিনি তুলে ধরেছেন। তিনি সেখানে উল্লেখ করেছেন যে পাকিস্তান এবং ভারতের মধ্যে বিভিন্ন সমস্যা এবং অচল অবস্থা বিদ্যমান থাকলেও কাশ্মীর সমস্যা তাদের প্রধান বিষয় বা অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে এবং তাদের যে ধরনের সমস্যাগুলো রয়েছে তার মধ্যে কাশ্মীর সমস্যা সবচেয়ে অনমনীয় একটা সমস্যা। অর্থাৎ সেখানে ভারত এবং পাকিস্তান কেউ কাউকে ছাড় দিচ্ছে না এই কাশ্মীর প্রশ্নে, এবং এই কাশ্মীরকে কেন্দ্র করে 3টি যুদ্ধ সংঘটিত হয়েছে, যার ফলে এবং সেখানে তাদের অনেক সামরিক এবং বিভিন্ন কূটনৈতিক সমস্যার সৃষ্টি হয়েছিল। কাশ্মীর ইতিহাস অনেক সমৃদ্ধ এবং পুরাতন, এবং আপনারা জানেন এখানে ভূস্বর্গ বলা হয়। কাশ্মীরে এমন সৌন্দর্য রয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। এই সাম্প্রতিক সময়ে পহেলগ্রামে যে ঘটনাটা ঘটলো সেখানে কিন্তু পর্যটক মানে এত সুন্দর ওইখানের যে দৃশ্য এবং প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্যের কারণে বিশ্বের বিভিন্ন স্থান থেকে মানুষ